দাদি সব সময় আমার আম্মাকে পাহারা দিতেন। এই ধরুন, আম্মা রান্না করছে, দাদি গিয়ে উকি দিয়ে দেখতেন রান্না ঠিক মতো করছে কিনা, পাতিলের খাবার ঠিক মতো আছে কিনা, নাকি আম্মা কিছু খেয়ে ফেলেছে। খাবার টেবিলেও একই ঘটনা, খাওয়ার সময় আম্মা ঠিক কতটুকু খাচ্ছে, একটু বেশি খেয়ে ফেলছে কিনা। আম্মার অসুখ হলেও দাদির ভয়ে একটু ভালো মন্দ খাবার সাহস করতেন না। আম্মা যদি গোসলে যেতেন সেক্ষেত্রেও দাদি পাহারা দিতেন, ঘরের কাজ ফেলে বেশি সময় ধরে গোসল করছে কিনা। আমাদের বাড়িটা গ্রামে, পুকুর ঘাটেই কাজ করতে হতো, অন্যান্য ফ্যামিলির লোকও ঘাটে আসতো। দাদি বারবার চেক করতেন আম্মা ঘাটে বসে কারো সাথে সলা পরামর্শ করছে কিনা। আবার আমার নানাবাড়ির কেউ গেলে তাদেরকে কিছু দিয়ে দিল নাকি। নানা বাড়িতে বেড়ানো শেষে বাড়ি ফিরলে আম্মার এবং আমাদের কাপড় চোপড়ের সংখ্যা ঠিক আছে নাকি, এসবের সবকিছুই চেক করতেন দাদি। আমার নানা বাড়ির আর্থিক অবস্থা দাদা বাড়ির চেয়ে কিছুটা ভালো, তবুও দাদি মনে করতেন আম্মা কত কিছু যেন দিয়ে এসেছে বাপের বাড়ি। সবকিছুতেই চলতো নজরদারি, একদম গোয়েন্দাদের মতো। আমার ছোট বোনটা যখন আম্মার গর্ভে ছিল তখন অনেক কিছু দেখেছি, যদিও তখন বুঝতাম না, এখন বুঝি। দাদি ডিমগুলো নিয়ে তার রুমের খাটের নিচে রাখতেন। আমার আম্মা যদি একটা ডিম খেয়ে ফেলে, অথচ দাদির নিজেরই নাতি নাতনি হবে, আম্মার যে ওই সময়ে একটু বেশি খাওয়া উচিত এটা দাদি বুঝতেন না, মনে করতেন আম্মাই মনে হয় খেয়ে ফেলবে। আম্মার রোগের ইস্যুতেও দাদির সমস্যা ছিল। রোগ হলে দাদি বলতেন আম্মা নাকি নাটক করে। পেটের ব্যথা, জ্বর, নিউমোনিয়া নিয়ে আম্মাকে অনেক গতে দেখেছি, কিন্তু ডাক্তার দেখাতে চাইলে দাদি খরচ নিয়ে প্রশ্ন তুলতেন। আব্বা চাকরি করতেন বেসরকারি হাই স্কুলে, অঙ্কের টিচার, প্রাইভেটও পড়াতেন অনেক স্টুডেন্ট, মোটামুটি ভালোই ইনকাম ছিল আব্বার। কিন্তু দাদা দাদি প্রতি মাসেই কড়ায় গণ্ডায় হিসাব নিতেন, প্রত্যেকটা টাকা হিসাব করে বুঝে নিতেন, মনে হতো যেন তারাই ইনকাম করেছে। আব্বা খুব শান্ত স্বভাবের ছিল, প্রতিবাদ করতে পারতেন না। আব্বা একমাত্র পুত্র বলেও দাদা দাদি সবসময় কমেইল করত। আর আম্মার বিরুদ্ধে তো সারাদিনই অভিযোগ চলত। পাড়া প্রতিবেশীরা বিভক্ত ছিল, কেউ দাদির পক্ষে, কেউ আম্মার পক্ষে। আম্মা কারো কাছে যেতেন না, পক্ষ বিপক্ষ নিয়ে ভাবতেনও না। একদিন সকাল থেকে দাদি আম্মার সাথে কাবকি শুরু করে। সেদিন আম্মা ঘুম থেকে উঠেছিলেন একটু দেরি করে, নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন, রাতভর অনেক কাশি হয়েছে, ঘুমিয়েছে সকালের দিকে, ঘুম ভেঙেছেও একটু দেরি করে। সেই সকাল থেকেই দাদি কাবকি করে যাচ্ছিল। আমার তখন বয়স 9 বছর, স্কুল বন্ধ ছিল, আব্বা গিয়েছিলেন বাজারে, আম্মা রান্নাঘরে রান্না করছিলেন। রান্নাঘর আর বসতঘরের মাঝে 2 হাতের মতো দূরত্ব ছিল। দাদি বসত ঘরের দরজায় দাঁড়িয়ে আম্মাকে কে যাচ্ছিলেন। আম্মা গরম ডালের বাটি সুতি কাপড় দিয়ে ধরে ঘরে ফিরছিলেন। হঠাৎ আমার ছোট বোন উঠোন থেকে এসে পেছনে দিয়ে আম্মাকে জড়িয়ে ধরে। আম্মার একটা সামনেই ছিল দাদি। ছোট বোন হঠাৎ করে আম্মাকে জড়িয়ে ধরায় আম্মা একটু অপ্রস্তুত হয়ে পড়েন। হাতে থাকা বাটির গরম ডাল উপচে পড়ে দাদির পায়ে। গরম ডালে দাদির পা পুড়ে যায়। দাদি মেঝেতে গড়িয়ে গড়িয়ে চিৎকার করে কেঁদেছিলেন। আশপাশের ঘরের সবাই ছুটে আসে দাদির চিৎকারে। দাদি সবার কাছে না লিশ দিয়েছেন, দেরি করে ঘুম থেকে উঠেছে বলে আম্মাকে একটু শন করেছেন। তাই আম্মা রাগ করে দাদিকে পরিয়ে দিয়েছেন। প্রতিবেশীরাও সকাল থেকে দাদির কাবকি শুনেছেন। তারা বিশ্বাস করেছেন দাদির কথা। সম্ভবত আম্মা খেয়ে পেয়ে গিয়ে দাদির পায়ে গরম ডাল ঢেলে পরিয়ে দিয়েছেন। তখন আব্বাকে ফোন দিয়ে বাজার থেকে আনা হয় বাড়িতে। আম্মার বিচার বসে, শাশুড়িকে পরিয়ে দেওয়ার বিচার। সিদ্ধান্ত হয় আব্বার নিজেরই বিচার করতে হবে। মায়ের অপমান এলাকার কেউ সহ্য করবে না। আম্মাকে ডিভোর্স দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিতে হবে। সেদিন আব্বার চোখে হতাশা দেখেছিলাম। আব্বা নিজেই বিচার শুরু করেন। আম্মা বারবার বলেছিলেন ইচ্ছে করে ডাল ফেলেননি। সকাল থেকে যে দাদি কাবকি করেছে, এটা তো সবাই শুনেছে। সবাই ধরে নিয়েছে আম্মা ইচ্ছে করেই ডাল ফেলেছে। এখন মিথ্যে বলছে আব্বার কাছে। অতএব আম্মার বিচার করতেই হবে। কোন সাহসে শাশুড়িকে পরিয়ে দেয়? কত কষ্টে আব্বাকে শিক্ষক বানিয়েছেন দাদি। একমাত্র পুত্র আব্বা। এত যজ্ঞ করেছেন পুত্রবধূর হাতে রার জন্য নাকি?
আব্বা দাদিকে নিয়ে হসপিটালে যেতে চাইলেন। তারপরে ফিরে এসে বিচার করার আশ্বাস দিলেন। কিন্তু দাদি ডাক্তার দেখাবে না। তার জীবনই রাখবে না। আগে বিচার করতে হবে আম্মার। এমন পুত্রবধূকে বাড়ি থেকে বের না করলে তিনি এক মুঠো ভাতও খাবেন না। আমার দুই ফুফু আছে। শ্বশুরবাড়ি পাশাপাশি এলাকায়। তারাও ছুটে এসেছিলেন সেদিন আম্মার বিচারের দাবিতে। সবাই দাদির কথাতেই সায় দেয়। আগে বউয়ের বিচার করতে হবে। তা না হলে আজকে ডাক্তার দেখিয়ে কি লাভ? বেঁচে থেকেই কি লাভ? যে কোনোদিন আবার বৌমা ইর দিতে পারে শাশুড়িকে। ফুফুরা বললেন আব্বা নাকি চালাকি করছেন। আম্মাকে বাঁচিয়ে দেয়ার জন্যই দাদিকে আগে হসপিটালে নিতে চাইছেন। দাদিও ফুফুদের সাথেই তাল মিলালো। অবশেষে আম্মার বিচার শুরু হলো। আব্বা নিজেই বিচার করতে বাধ্য হলেন। আব্বা সেদিন আমার আম্মার বিচার করলেন। সবাই অনুরোধ করেছিল তা লাখের ব্যবস্থা করার জন্য। কিন্তু আব্বা তা লাখ দেননি। বিচারে আম্মাকে বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশ দিলেন। আর কখনো যেন বাড়িতে না আসা হয় সেটাও জানিয়ে দিলেন। উপস্থিত সবাই ভীষণ খুশি হল। আম্মারও ভীষণ রাগ। আমাদের 3 ভাই বোনকেই সাথে নিয়ে চলে এলেন। আশ্রয় নিলেন বাপের বাড়িতে। মামিরা কোনোভাবেই আমাদেরকে মেনে নিতে চাচ্ছিলেন না। নানি জীবিত ছিল। তাই একটু আশ্রয় দিয়েছিলেন। আমার নামটাই তো বলা হয়নি। আমার নাম ফারদিন মিহির। তখন আমার বয়স 9 বছর। নানা বাড়িতে নানির রুমে আম্মা আমাদেরকে নিয়ে থাকতেন। সবাই বোঝা মনে করলেও নানি অতটা রাগ ব্যবহার করেননি। যদিও একটু রক্ত হয়েছিলেন। নানা বাড়ি, দাদা বাড়ির সবাই ভেবেছিল আব্বা ডিভোর্স লেটার পাঠিয়ে দিবে। অবাক ব্যাপার কয়েক মাসেও আব্বা ডিভোর্স লেটার পাঠালেন না। দাদি ভীষণ চাপ দিয়েছিলেন আব্বাকে। আব্বা সব সময় বলেছিলেন প্রয়োজনে একা থাকবেন। তবুও আর বিয়ে করবেন না। এদিকে নানা বাড়ি থেকেও নানি আব্বার কাছে খবর পাঠিয়েছিলেন ডিভোর্স লেটার পাঠানোর জন্য। আম্মাকে না জানিয়ে গোপনেই খবর পাঠিয়েছিলেন আব্বার কাছে। আব্বা ডিভোর্স লেটার পাঠাননি। নানির ইচ্ছে ছিল ডিভোর্স লেটার পেলে আমাদের 3 ভাই বোনকে অন্যের কাছে পালক দিয়ে দেবে। আর আম্মাকে আবার বিয়ে দেবে। কিন্তু আব্বা তো ডিভোর্সই দেননি। আবার মেজো মামাও রাজি ছিলেন না আম্মার ডিভোর্সে। শুনেছি দাদা বিছানায় পড়েছিলেন 6 মাস পরেই। দাদি একা সংসার সামলাতে না পেরে বিয়ের জন্য অনেক চাপ দিয়েছিলেন আব্বাকে। অনেক চেষ্টাও করেছিলেন আবার বিয়ে করাতে। আব্বা বিয়ে করেননি। আমরা যখন দাদা বাড়িতে ছিলাম তখন থেকেই দাদা দাদি আব্বার হাত থেকে সব টাকা নিয়ে যেতেন। মানে বেতন পেয়ে আর প্রাইভেট পড়িয়ে যা পেত সবই নিয়ে যেতেন। আমরা চলে আসার পরও একইভাবে দাদা দাদি টাকা পয়সা নিয়ে যেতেন। আব্বা ভীষণ নিরীহ এবং শান্ত মানুষ ছিলেন। ধৈর্য ছিল খুব। একমাত্র পুত্র বলে সবসময় দাদা দাদি ব্ল্যাকমেইল করত। এদিকে আমরা নানা বাড়িতে চলে আসার পরে আব্বার টাকা দিয়ে তো দাদির সংসার চলতই। বাকি টাকা আমার 2 ফুফুর জন্য খরচ করতেন। বাড়িতেই তো আব্বা প্রাইভেট পড়াতেন। কজন ছাত্র প্রাইভেট পড়ায়, কত টাকা করে পায় সব হিসাব দাদির কাছে ছিল। বেতনের টাকার হিসাবও দাদির কাছে ছিল। কোন টাকা যেন আম্মাকে না দিতে পারেন। শুনেছিলাম আব্বা রাত করে বাড়ি আসতেন। আমার ফুফুরা আমাদের নানা বাড়ির প্রতিবেশীদের সাথে যোগাযোগ রেখেছিলেন। আব্বা গোপনে আমাদের সাথে দেখা করতে আসে কিনা, আমার জন্য টাকা পাঠায় কিনা, এসব তদারকি করার জন্য। নানা বাড়ি আর দাদা বাড়ি পাশাপাশি এলাকায়। তদারকি করাটা খুব কঠিনও নয়। আব্বাও কখনো টাকা পাঠাননি আমাদের জন্য। দেখতেও আসেননি। তবে শুনেছি আমাদের স্কুলের সামনে এসে মাঝে মাঝে দূরে দাঁড়িয়ে থাকতেন। আড়াল থেকে আমাদেরকে দেখে যেতেন। এভাবে কেটে যায় 2 বছর। ভীষণ কষ্ট হয় আমাদের নানা বাড়িতে। আমরা একরকম বোঝার মতো ছিলাম সবার। সবাই খেয়ে যা থাকতো সেটাই দেয়া হতো আমাদেরকে। আম্মার অসুখ হলেও ঔষধ কিনে দেয়ার কেউ ছিল না। মামিরা কত ভাবে রাগ ব্যবহার করত। এর মধ্যে আমার ক্লাস 5-এর সমাপনী পরীক্ষা শেষ হয়। পরীক্ষা শেষে আমাকে হাই স্কুলে ভর্তি করানো হয়। আব্বার স্কুলে নয়। আব্বা তো হাই স্কুলের গণিতের শিক্ষক। আব্বা আশা করেছিলেন তার স্কুলেই আমাকে ভর্তি করানো হবে। কিন্তু আম্মার ভীষণ রাগ। আম্মাও চাননি আব্বা আমাদের মুখ দেখুক। তাই ভর্তি করিয়েছেন অন্যত্র। কয়েকদিনের মধ্যেই আব্বার কানে চলে যায় আমি অন্য স্কুলে ভর্তি হয়েছি। আমার সমাপনী পরীক্ষার রেজাল্টও খুব বেশি ভালো হয়নি। এরপরে হঠাৎ একদিন সন্ধ্যায় আব্বা এসে হাজির হন আমাদের নানা বাড়িতে।
এই 2 বছরে আব্বা একদিন ফোনেও কথা বলেননি আম্মার সাথে। অবশ্য আম্মা নিজে ফোন ব্যবহার করেননি। ফোন ভেঙে ফেলেছিলেন রাগে। পরে আর ফোন কেনা হয়নি। নানা বাড়িতে কে কিনে দেবে মুঠোফোন? আব্বা চাইলে অন্যদের ফোনে কল দিয়ে কথা বলতে পারতেন আম্মার সাথে। সেটাও কখনো বলেননি। এদিকে 2 বছর পরে এসে হাজির হলেন নানা বাড়িতে। আমার ছোট বোনটা আব্বাকে চিনতেও পারেনি। আমরা বড় দুজন দৌড়ে গিয়েছিলাম। সেদিনও আব্বার সাথে করে কিছুই আনেননি। জাজও ভীষণ গরম ছিল। নিরীহ আব্বার এতটা জাজ কোনোদিন দেখিনি। ঘরের মধ্যে মামিরা বলাবলি করছিল, এতদিন পর আসছে। পোলাপানগুলার জন্যও কিছু আনে নাই। কেমন বাপ এইটা? সবার কথা শুনে আম্মা যেন আরো বেশি কষ্ট পেলেন। সত্যিই তো। এতদিন পরে এসেছে। ওচাদের জন্য তো কিছু নিয়ে আসতে পারত। আব্বা আম্মার সাথে সাক্ষাৎ করার ইচ্ছে পোষণ করলেন। কিন্তু আম্মা কিছুতেই দেখা করবেন না, কিছুতেই না। আব্বাও দেখা না করে ফিরবেন না। প্রায় 3 ঘন্টা বসেছিলেন। অবশেষে আম্মা পর্দার আড়াল থেকে কথা বললেন। আব্বার প্রথম প্রশ্ন ছিল, কেমন আছো? আম্মা জবাব দেননি। কিন্তু দ্বিতীয় প্রশ্ন শুনে আম্মাসহ সবাই অবাক হয়ে গেলেন। এটা যেন অবিশ্বাস্য এক ঘটনা। সত্যিই কত কিছু ঘটে যায় আমাদের অজান্তে। সেদিন এক নির্মম সত্য বেরিয়ে আসে। আব্বা অনুরোধের সুরে আম্মাকে বললেন, বাড়ি চলো। আব্বা আম্মা দুজনই বিছানা সজ্জা। আম্মা মুখের উপর জবাব দিলেন, কখনোই না। আর কখনোই যাব না। আব্বা গিয়ে বললেন, এখানে থেকেই কি করবা? মিহিরের রেজাল্ট তো ভালো হলো না। আমি জানতাম তুমি নিজে পড়াতে বসাওনি। একটু প্রাইভেট তো পড়াতে পারোতা। প্রাইভেট পড়াবো মানে? আপনি টাকা দিছিলেন? খোঁজ নিছিলেন পোলাপানের? আম্মা চেঁচিয়ে জবাব দিল। বাড়ি বাড়ি ঘুরে রাত 12টা পর্যন্ত প্রাইভেট পড়িয়েছি। কত কষ্ট করে তোমাদেরকে টাকা দিয়েছি। 2 বছরে দুটো ফোন কিনে দিয়েছি। তুমি একবারের জন্যও কথা বলো নাই। মিহিরকে একটু প্রাইভেটও পড়াওনি। আর এখন বলছো আমি টাকা দিয়েছি কিনা? আম্মা যেন তব্দা হয়ে গেলেন। আব্বা দুটো মোবাইল ফোন দিয়েছে। আমাদের খরচের টাকাও দিয়েছে অথচ আমরা কিছুই জানতাম না। আম্মা তৎক্ষণাৎ প্রশ্ন করলেন, কার কাছে দিছেন আপনি টাকা আর মোবাইল? এসব থাকলে কি আর আমার এত কষ্ট করা লাগতো? আব্বা জবাব দিলেন, তোমার মেজো ভাইয়ের কাছে দিয়েছি প্রত্যেক মাসের খরচ। আমি গোপনে রাত 12টা পর্যন্ত ব্যাচ করে মানুষের বাসায় গিয়ে প্রাইভেট পড়িয়েছি। কত কষ্ট করে টাকা পাঠিয়েছি তোমাদেরকে। মোবাইল ফোন দিয়েছি মেজো ভাইয়ের কাছেই। মেজো মামা বাড়িতে ছিলেন না। স্থানীয় বাজারে ছিলেন তিনি। মেজো মামির মুখখানা যেন আব্বার কথা শুনে চুপসে গেল। আমার মামাতো বোনটা ইন্টারমিডিয়েটে পড়তো। তড়িঘড়ি করে নিজ রুমে চলে গেল। মনে হলো যেন মামি আর মামাতো বোন সবই জানত। এদিকে আমরা সবাই বোকা বনে গেলাম। কত কষ্ট করেছি নানা বাড়িতে। অথচ জানতামই না আব্বা টাকা পাঠাতো। 2 বছরে আমরা কত কষ্ট করেছি। ঈদেও আমাদেরকে কেউ একটা জামা কিনে দেয়নি। আব্বা টাকা পাঠায় জানলে তো আম্মা মাঝে মাঝে আমাদের জন্য একটু ভালো খাবার দাবারেরও ব্যবস্থা করত। কোনো কিছুই তো হয়নি। তবে গত 2 বছরে নতুন দুটো ফোন এসেছিল মেজো মামার পরিবারে। ফোন দুটোর একটা আমার মামাতো বোন চালায়, আরেকটা মামি চালায়। অথচ আম্মার জন্য ফোন পাঠিয়েছিল। মেজো মামা ভেবেছিল আব্বা আম্মার হয়তো আর কোনোদিন মিল হবে না। আব্বা নিশ্চিতভাবে আম্মাকে ডিভোর্স দিয়ে দেবেন। তাই হয়তো মেজো মামা এমনটা করেছিলেন। আম্মা আর 1 মিনিটও দাঁড়িয়ে থাকেননি। মেজো মামি এবং মামাতো বোনের নিকট থেকে মুঠোফোন একরকম ছিনিয়ে নিয়ে এসেছে। আব্বাকে অপেক্ষা করতে বলে মিনিট 20-এর মধ্যে আমাদেরকে তৈরি করে নিয়েছে। তারপরই রওনা করল আব্বার সাথে। আসার আগে শুধু নানির সাথেই আলাপ করেন আম্মা। আর একটা লোকের সাথেও কথা বলেননি। নানা বাড়ি থেকে বের হতেই দেখা হলো মেজো মামার সাথে। উনি ঘরে ফিরছিলেন তখন। আম্মার সামনে দাঁড়িয়ে গিয়ে খুব কঠিন কণ্ঠে বলেছিলেন, আমার পাওনা বুঝিয়ে দিও ভাই। আর তুমি যা বেইমানি করছো তার কোনো শেষ নাই। শ্বশুরবাড়ির মানুষ অন্য বাড়ির মানুষ। তারা বেইমানি করলে মানা যায়। তুমি আপন হইয়াও বেইমানি করলা। আমার যাবতীয় সম্পদ হিসাব মতো দিয়া দিও। আল্লাহ যে আর কোনোদিন তোমার সাথে আমার দেখা না করাই। সেদিনই আমরা চলে আসি দাদা বাড়িতে। দাদা দাদি সত্যিই বিছানাসজ্জা ছিলেন। দাদি অসুস্থ হয়েছিলেন মাসখানেক আগে। পুরো সংসার
দাদার সেবা সব একসাথে করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন দাদি। আব্বা আম্মাকে বললেন, একজন কাজের লোক ঠিক করে নিও। খুব সকালে এসে কাজগুলো করে দিয়ে যাবে। আম্মা ঘুমের ঔষধ খেয়ে ঘুমাস। এখন আর খুব সকালে সজাগও হতে পারে না। আম্মা ওঠার আগেই কাজের লোক কাজ করে দিয়ে যাবে। আম্মা রাগ দেখিয়ে বলল, আমি কোনো কাজ করতে পারবো না। আব্বা মিষ্টি হেসে জবাব দিলেন, বাসায় থাকলে আমি নিজেই আমার আব্বা আম্মা দুজনের সেবা আমিই করব। বাকিটা তুমি কইরো। দাদি কিন্তু আম্মাকে ছাড় দেননি। আব্বা বাজার করে আনলে জিজ্ঞেস করত কতটুকু বাজারে এনেছে। আব্বা 2 হালি ডিমের এনে বলতো 1 হালি এনেছি। মাছ 2 কেজি আনলে বলতো 1 কেজি এনেছি। কারণ দাদি বিছানায় শুয়ে শুয়েই খবরদারি করতে চাইতো। সব জিনিসের হিসাব আদায় করতে চাইতো। আম্মা একটু খেয়ে ফেলেছে কিনা সেই টেনশনে বিছানাসজ্জা থেকেও ছটফট করত। আব্বা আগেই সব কমিয়ে বলতো। ফুফুরা আসলে তারা দাদিকে অনেক কুবুদ্ধি, কুপরামর্শ দিত। শুয়ে শুয়েই দাদি আম্মাকে গালাজ করতেন। তবু আম্মা আর বাবার বাড়ি যাননি। তুলনামূলকভাবে দাদির অত্যাচারও কমে গিয়েছিল। হাঁটাচলা করতে পারত না বলে মেলাও করতে পারত না। ফুফুরাও বেশি মেলা করত না। ভয়ও ছিল। মেলা করলে যদি আম্মা সেবা না করে দাদির, তাহলে তো তাদের টানতে হবে। এই ভয়টাই ছিল তাদের মাঝে। তারপরও দাদি শুয়ে শুয়েই যথাসম্ভব আম্মাকে লিয়েছে। এভাবে বিছানায় শুয়ে থাকাটা যে কি কষ্টের সেটা হয়তো দাদি টের পেয়েছিলেন। অনেক রাপ লাগলেও আম্মা আর আমার নানা বাড়ি যাননি। নানির মৃত্যুর সময় গিয়েছিলেন। যৌবনে আম্মাকে কষ্ট দিয়েছিলেন দাদি। দাদির কারণেই শ্বশুরবাড়িতে কষ্ট পেয়েছিলেন আম্মা। বাবার বাড়ি থেকেও বেঈমানির শিকার হন। সে বাড়ির সাথে আম্মা আর কখনো সহজ হতে পারেননি। বাবার বাড়ির নামও শুনতে পারতেন না। প্রথমে আম্মা শ্বশুরবাড়ির প্রতি পোক্ত ছিলেন। পরে চরম পোক্ত হয়েছিলেন বাবার বাড়ির উপরে। আমাদেরকে সব সময় বলতেন আপন মানুষ কষ্ট দিলে মেনে নেয়া যায় না। আম্মার এক জীবনে বাবার বাড়ি, শ্বশুরবাড়ি দুদিক থেকেই কষ্ট পেয়েছিলেন। আম্মা দাদা বাড়িতে ফিরে আসার বছর দুয়েকের মধ্যেই দাদিমা রা যায়। হয়তো ওভাবে বিছানায় শুয়েই দাদি তার যা ভোগ করেছিলেন। তাদের মৃত্যুর পরে আব্বা খুব দ্রুত ফুফুদের সম্পত্তি বুঝিয়ে দিয়েছিলেন। যেন আম্মার উপর খবরদারি করতে না পারে। আম্মা বাপের বাড়ির কষ্টটাকেই বেশি কষ্ট হিসেবে নিয়েছিলেন। কারণ আম্মার কষ্টের দিনে তাড়না করেছিলেন তারই আপন ভাই। আমরা দাদা বাড়িতে আসার 1.5 বছর পরে মামাতো বোনের বিয়ে হয়। যে মামাতো বোনটা আম্মার মুঠোফোন ব্যবহার করেছিল তার শ্বশুরবাড়িতে বনিবনা হতো না। বছর 4 পরে সে মামাতো বোন দুটো সন্তান নিয়ে তার বাপের ঘরে ফিরে আসে। আম্মা সব সময় বলতেন, আমার ভাইয়ের তাড়নায় তোর বাপেরে আমি 2টা বছর অনেক অভিশাপ দিছি। সেই অভিশাপ তোর বাপের গায়ে লাগে নাই। হয়তো তোর মামার ফ্যামিলিতেই লাগছে। এই কারণেই আমার ভাইয়ের মেয়েটাও সন্তানসহ বাপের বাড়িতে ফিরে আসছে। ঠিক সেদিনের আমার মতো কইরাই ও ফিরে আসছে। এগুলা আল্লাহরই ইশারা। আমাকে আব্বার স্কুলে ভর্তি না করিয়ে অন্য স্কুলে ভর্তি করিয়েছিলেন আম্মা। সমাপনী পরীক্ষায় আমার রেজাল্টও রাপ হয়। সেই 2 বছর পরে আব্বা গিয়ে হাজির হয়েছিলেন নানা বাড়িতে। তখনই প্রকাশিত হয় সব সত্য। আম্মাও ফিরে আসে স্বামীর বাড়িতে। আমার আম্মা আর কোনোদিন বাপের বাড়ির মানুষকে পছন্দ করেননি। আমার ফুফুদের সাথে পড়ে যদিও বেশ মিশে গিয়েছিলেন। কিন্তু বাবার বাড়ি ছিল মায়ের এক জীবনের অভিমানের কারণ। সমাপ্ত। সবুজ কয়।